বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো, এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরেই রাজধানীর এবারকার হাসপাতালে ছিলেন নিবিড় পর্যবেক্ষণে। টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন রাজনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। �31, 1, 2 এই 3 দিন রাষ্ট্রীয় শোক, আর আগামীকাল সরকারি ছুটি। আর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। জাতীয় সংসদ প্লাজায় ওখানে জানাজা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। বন্ধুরা, খুব ইন্টারেস্টিং দুটি খবর। প্রথমত, কেন এনসিপি বিএনপিকে ছেড়ে জামাত ইসলামের জোটে আসলো? এনসিপি কিন্তু বিএনপিতে যাওয়ার কথা ছিল, একেবারে সব কিছু কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছিল। তারা বিএনপিতে যাবে, বিএনপির সাথে তারা ঘুরু করা শুরু করেছিল, যার কারণে কিন্তু জামাতকে তারা বিভিন্ন গালমন্দ করা শুরু করেছিল। জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার ইত্যাদি কথা বলছিল না? মনে আছে না আপনাদের? নাহিদ ইসলাম থেকে শুরু করে প্রত্যেকে একের পর এক, তাসনিম, যারা সামান্তা, শারমিন, প্রত্যেকেই কিন্তু জামাতের বিপক্ষে খুব কঠোরভাবে গালমন্দ করছিল। সেই এনসিপি হঠাৎ করে কেন জামাতে চলে আসলো, এটা আপনাদের জানার ইচ্ছা করে না? হ্যাঁ, এইটা একটা বিষয় বলবো, খুব ইন্টারেস্টিং। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো, জামাত ইসলাম মাহফুজ আলমের উপরে এমন একটা মার দিয়েছে মাহফুজকে, মাহফুজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। সে যখন ক্ষমতায় ছিল তখন ভেবেছিল যে কি নাকি হনুরে, কাউকে কোনো পাত্তা দিত না, কাউকে থোড়াই কেয়ার করতো না। জামাত ইসলামকে তো মৌদুদিবাদ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো, এবং এমন কোনো কথা নাই, গালমন্দ নাই যা মাহফুজ তার ওই পদে থেকে জামাতকে বলে নাই, যেটা তার কিন্তু ওই পদে থাকা অবস্থায় তার মুখে শোভা পেত না বা পাওয়ার কথা ছিল না, তার বলার কথা ছিল না, কিন্তু সে সেগুলো বলেছে। তো এই মাহফুজের উপরেও জামাত ইসলাম একটা প্রতিশোধ কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। আমি দুটি বিষয়েই আপনাদেরকে একটু ছোট করে বলি। প্রথমে আমরা চলেন কোনটা বলি, মাহফুজেরটাই আগে বলি, তারপরে ওইটা বলি কেন এনসিপি এখানে আসলো। মাহফুজ, আপনারা জানেন যে সে কিন্তু নির্বাচন করতে পারছে না। আগামী নির্বাচনে সে এনসিপির হয়ে নির্বাচন করতে পারছে না। সে জামাতের সাথে, এনসিপি যেহেতু জামাতে যখন চলে আসলো, তখন স্বাভাবিকভাবে মাহফুজ এবং আসিফ মাহমুদ এই দুইজন কিন্তু স্বাভাবিকভাবেই আসার কথা এবং তাদেরকে নমিনেশন দেবার কথা। জামাত এনসিপিকে 30টি আসন দিতে চেয়েছে। এনসিপি আবার এখানে একটু বেশি চালাকি করতে যাচ্ছে। তারা বলছে, যেহেতু তারা 50টি আসন চেয়েছিল, এখন তারা বলছে যে না, 50টি, জামাত যখন 30টি দিতে রাজি হয়েছে তখন বলছে ঠিক আছে, তাহলে 30টি দেন, আর 10টা বা 20টা আসনে আমরা জামাতের প্রার্থীর বিপরীতে প্রার্থী দিব, সেখানে তারা জামাতের প্রার্থীর বিপক্ষেই তারা নির্বাচন করবে। জামাত ইসলাম এটিকে নাকচ করে দিয়েছে যে না, এটি সম্ভব নয়। তাহলে আর জোট থেকে কি লাভ? সেখানে যদি এনসিপি প্রার্থী দেয় জামাতের প্রার্থীর বিপরীতে, তাহলে তো জামাতের যে প্রার্থীরা বসে যাচ্ছে হাসি মুখে মেনে নিচ্ছে জোটের অন্যান্য সঙ্গীদের, তো তারাও তো তখন দাঁড়িয়ে যাবে। এটা তো তখন আর না করা যাবে না। সুতরাং এটা করলে জোট থাকবে না, এটা করা যাবে না। জামাত ইসলাম এটা নাকচ করে দিয়েছে। তো এনসিপির এই দাবি তোলাই উচিত হয়নি। এটি শিশু সুলভ একটি কথা, এটি রাজনৈতিক প্রজ্ঞাপূর্ণ কোনো কথা নয়। এটা কখনো হওয়ার কথা, এটা হয় না। যাই হোক, তো মাহফুজ এবং আসিফের ব্যাপারে জামাতের কথা যে ওইটা তো হবেই না, বরং আসিফ এবং মাহফুজ যদি এনসিপিতে আসে তাহলে এদের সাথে আমরা জোট করবো না, এদেরকে আমরা নিব না। কেন নিব না? আসিফের কি দোষ? আসিফের দোষ হচ্ছে আসিফ, তার বিরুদ্ধে ইতিমধ্যেই যথেষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, দুর্নীতির যথেষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, এবং তার কর্মকাণ্ডে ইতিপূর্বে আপনারা সবাই জানেন, আমি ওই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু জামাত ইসলাম তাকে পরিষ্কার বলে দিয়েছে যে তার ওই অন্যায় অপকর্মের দায়ভার জোটের ঘাড়ে এসে পড়বে যখন সে জোটভুক্ত হবে, জোটের প্রার্থী হবে। সুতরাং এই দায় এই জোট নিবে না, জামাত ইসলাম তো নিবেই না।
তাহলে আসিফের নির্বাচন, সে কিন্তু যদিও ঢাকা 10 থেকে মনোনয়ন ফর্ম কিনেছে, বিএনপিতে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু করেছিল, যে বললাম যে এনসিপি কে নিয়েই সে বিএনপিতে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু যখন আর সেটি হয় নাই, এনসিপি চলে আসছে বিএনপির একটা বক্তব্যের কারণে, একটা আচরণের কারণে, তারপরে আসিফের এখন আর নির্বাচন ফর্ম তুলেছে সে, কিন্তু সেখানে সে নির্বাচন করতে পারবে কিনা এনসিপির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেওয়া হয়েছে। পরে সিদ্ধান্ত হয়েছে যে আসিফ নির্বাচন করবে না। আর মাহফুজের ব্যাপারে বলা হয়েছে যে মাহফুজকে তো জোটে নেওয়াই যাবে না, কারণ মাহফুজ ইতিপূর্বে জামাতকে মওদুদিবাদ বলে যেভাবে অপপ্রচার চালিয়েছে, জামাতকে যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, এটি ইসলাম মনা যে লোকগুলো আছে তাদের ভিতরে চরমভাবে এটি সংক্রমিত হয়েছে। সুতরাং মাহফুজকে যদি এই জোটে নেওয়া হয় তাহলে দলীয় নেতাকর্মীদের বিরাগ ভাজনের মুখে পড়বে জামাত ইসলাম। সুতরাং একজন ব্যক্তির জন্য জামাত ইসলাম তার দলীয় নেতাকর্মীদের মনে এত বড় কষ্ট দিতে পারবে না। একে বলে মায়ের, এমন মায়ের যে মায়ের কোনো শব্দ নাই। মাহফুজকে ছাড়াই এনসিপি জামাতের সাথে জোটভুক্ত হতে রাজি হয়েছে, অর্থাৎ মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনই আউট। মনে পড়ে আসিফ মাহমুদ যেভাবে আউট করেছিলেন আপনার ছবি থেকে সাদিক কায়েমকে, এটাকেই বলে রাজনীতির খেলা। আর মাহফুজ মনে পড়ে আপনার, আপনি উপদেষ্টা থাকা অবস্থায় জামাতকে কিভাবে গালিগালাজ করেছেন, জামাতের নেতাকর্মীরা আপনার দ্বারা কতটা মনোকষ্ট পেয়েছেন, কতটা কষ্ট পেয়েছেন একবার ভাবুন তো, ভাবতে পারেন? এরপরে এনসিপি কেন জামাতের জোটে আসলো বিএনপি ছেড়ে, চলেন আমরা সেই বিষয়ে একটু শুনি। এনসিপি বিএনপি ছেড়ে জামাতের জোটভুক্ত হবার অন্যতম কারণ হচ্ছে তারা তারেক রহমানের দিকে তাকাইছিল, অধীর আগ্রহে তাকাইছিল যে তারেক রহমান এসে দেখি কি বাণী দেয়। তারেক রহমান এসে যখন 300 ফিটে তিনি যে বক্তব্যটা দিলেন, তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক যারা এবং রাষ্ট্রবিজ্ঞানী যারা, তারা বলছে যে না, এটি জনগণের ভিতরে, মানুষের ভিতরে তো কোনো প্রভাব বিস্তার করতে পারেই নাই, মানুষ তার বক্তব্যের দ্বারা কোনো রকম উদ্বুদ্ধ হয় নাই, আশার আলো দেখতে পায় নাই, বরং উল্টো এনসিপি তারেক রহমানের বক্তব্যের ভিতরের একটা ফাঁক তারা ধরতে পেরেছে। এটা হচ্ছে তারেক রহমান কিন্তু তার পুরো বক্তব্যে যতটুকু সময় বক্তব্য দিয়েছেন, কোথায়ও তিনি শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলেন নাই, বরং স্বৈরাচার বলেছেন। শেখ হাসিনাকে কিভাবে বিচার করবেন এই কথা কোথায়ও বলেন নাই, তিনি শুধু গুম খুনের কথা বলেছেন, কিন্তু গুম খুনের বিচার কে করেছে, কারা করেছে, বিচার কিভাবে হবে, এই কথাগুলো, এই রূপরেখা তিনি দেন নাই। উল্টা তিনি এমন একটি শব্দ উচ্চারণ করেছেন, দেখেন শব্দের কি মারপেস, এমন একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, বলেছেন আমরা মানুষের নিরাপত্তা বিধান করতে চাই। এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা শব্দটার ব্যাখ্যা যদি আপনারা একটু জানতে চান, তাহলে নিরাপত্তা বলতে কি, প্রত্যেককে নিরাপত্তা দেয়া, অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্ম করেছে আওয়ামী লীগ এবং তার দোসরেরা, তাদের নিরাপত্তা দেয়া, দায় মুক্তি দেয়া। নিরাপত্তা মানে কাউরে কিছু বলা যাবে না, কারো বিচার করা যাবে না, যে যা করেছে সবাইকে খালাস করে দিলাম, আমি মানুষের নিরাপত্তা বিধান করলাম। সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক, পুরো সেনাবাহিনী না কিন্তু, বুঝবেন ভালো করে, সেনাবাহিনী কিন্তু আমাদের গর্বের সম্পদ, এইটাকে কোনো মতো অবস্থায় বিতর্কিত হতে দেওয়া যাবে না। এই সেনাবাহিনীর ভিতরে গুটি কয়েক যে কালপ্রিট ছিল, এই কালপ্রিটদের বিচার করতে হবে। তো তার সে রূপরেখাও নেই, তিনি তাদেরও নিরাপত্তা দিবেন, আওয়ামী লীগকে নিরাপত্তা দিবেন, এই আওয়ামী লীগের এ দেশীয় যত দোসর আছে তাদেরও নিরাপত্তা দিবেন, আবার ভারতকেও নিরাপত্তার সাথে তাদের সমস্ত কাজকর্ম এখানে করতে দিবেন। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা জিনিস না বললেই নয়, যে এখানে বেগম জিয়ার যে মৃত্যু, এই সময়টিতে আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন, অনেক মোহ, অনেক আশা এবং অনেক ভরসার যে স্থল রয়েছে, সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে। বেগম জিয়াকে নিয়ে আমার ব্যক্তিগত যে স্মৃতি, সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে যে বিষয়টি বলা দরকার, যে তিনি পরিণত বয়সে ইন্তেকাল করেছেন এবং তিনি সেই সৌভাগ্যবতী রমণী, বহু রাজনৈতিক উত্থান এবং পতনের মধ্য দিয়ে তার জীবনের পরিপূর্ণতা তিনি পৌঁছে গেছেন এবং জীবন সায়াহ্নে তিনি রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যুর শয্যায় তিনি তার প্রিয়জনকে কাছে পেয়েছেন, সন্তান, তারপরে পুত্রবধূ, নাতি নাতনি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে। এটি সাধারণত এই পর্যায়ে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, তাদের জীবনে এরকম ঘটে না এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কাঁদছে। এবং আপনারা যারা আমার এই থাম্বনেইলের ছবিটি দেখছেন, এই ছবিটি মূলত ইন্টারনেটে ভাসছে। ছবির যে গাম্ভীর্যতা, ছবির যে হৃদ্যতা এবং সেই ছবির যে মোহময়তা, এই মোহময়তার কারণে যে কোনো মানুষই তার সম্পর্কে
যাকে বলা হয় শোকাতুর হবেন এই ছবি দেখার সঙ্গে সঙ্গে। এর কারণ হলো এই বাংলার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে। তারপর তিনি সেনাপ্রধানের স্ত্রী, তারপর তিনি যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি, বিরোধী দলীয় নেত্রী, নিজে ৩ বার প্রধানমন্ত্রী। এরপর গত ১৫টি বছর ধরে শেখ হাসিনার জমানাতে, না ঠিক শেখ হাসিনার জমানা নয়, ২০০৬ থেকে 111 এবং শেখ হাসিনার জমানা থেকে তিনি যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, যেটাকে মজলুম জননেত্রী বলা যেতে পারে। তো তার এই জুলুম এবং অত্যাচার দেশের আপামর জনসাধারণের মনে বিষাদ সৃষ্টি করেছে। মানুষের সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন। এবং তিনি এমনি ব্যক্তিগত জীবনে খুব স্বল্পভাষী, অনাহত কোনো কথাবার্তা তিনি বলেন না বা বলেননি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, তারপর অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি কখনোই তার প্রতিক্রিয়া দেখাননি। তার চলনে বলনে এক ধরনের রাজসিকতা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য এবং সৌষ্ঠব দিয়েছিলেন, সেই সৌন্দর্য এবং সৌষ্ঠবের কারণে যেদিন থেকে আমরা তাকে দেখে আসছি, তার পোর্ট্রেট, তার ছবি, তার হাঁটা চলা এবং ব্যক্তিগতভাবে কাছাকাছি আমরা তাকে যখন দেখেছি, তার ব্যক্তিত্বময়তা দ্বারা, তার মাধুর্য দ্বারা, তার শালীনতা দ্বারা এবং তার আভিজাত্য দ্বারা আমরা মোহিত হয়েছি, আমরা শ্রদ্ধা পোষণ করেছি এবং বাঙালি জাতির মধ্যে এইরকম একজন মহর্ষি রমণী যে আছেন, এটা আমরা অনুভব করেছি এবং তার অবর্তমানে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেই পোর্ট্রেটটি আমাদের জীবনে ভীষণ রকমভাবে থেকে যাবে। এবং আমরা যখনই বাংলাদেশের রাজনীতির কথা স্মরণ করব, বিএনপির কথা স্মরণ করব, শাসনতন্ত্রের কথা স্মরণ করব, তখন একজন ডিসেন্ট লেডি হিসাবে, একজন ডিসেন্ট মানুষ হিসাবে যদি কারো পোর্ট্রেট আমাদের সামনে আসে, সবার আগে বেগম খালেদা জিয়ার পোর্ট্রেট আমাদের সামনে আসবে। তিনি ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আপন গুণে তার এই যে বান্দা বা বান্দি, তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন। কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি তিনি এই জাতির জন্য কি করেছেন, আর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি আমার সঙ্গে তার সম্পর্ক। তিনি এই যে অসুস্থ যতদিন ছিলেন, আমার মধ্যে এক ধরনের মনোবেদনা কাজ করছিল, ভীষণ রকম মনোবেদনা কাজ করছিল। ওনার সঙ্গে আমার কখনো সরাসরি কথা হয়নি, কখনো দেখা হয়নি, কিন্তু আমি জানতাম যে তিনি আমাকে অসাধারণ এবং অস্বাভাবিক স্নেহ করতেন। আমি যে বিএনপির মনোনয়নটা পেয়েছিলাম মূলত তার আগ্রহে, আমি এটা জানতাম না। যখন আমি মনোনয়ন পেলাম তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে, আপনার এই মনোনয়নে, আমরা যে আপনাকে মনোনয়ন দিতে পারলাম 2018 সনে, এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বেগম খালেদা জিয়া। এবং তিনি তখন জেলে ছিলেন। নির্বাচনের আগে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব জেলখানাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, তখন সম্ভবত তিনি বলেছিলেন যে রনিকে যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেয়, আপনারা চেষ্টা করবেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য। তো সেই কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা না করেই আমার মনোনয়নটি তিনি নিশ্চিত করেন। তো আমার ধারণা ছিল যে হয়তো জনাব তারেক রহমান সাহেব আমাকে পছন্দ করেছেন বা তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন। কেননা এটা এত দ্রুত হয়েছিল যে ওই সময়টিতে এটা নিয়ে আমার আসলে খোঁজ খবর নেওয়ার মতো সময় ছিল না। তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন সাংবাদিক আছেন, জনাব সালেহ উদ্দিন। তো জনাব সালেহ উদ্দিন ছিলেন, তো থাকার কারণে তিনি কি হলেন, আমি তার কাছে শুনেছি যে আমার এই মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল সাহেবই আসলে
ভূমিকা নিয়েছেন। তারেক রহমান সাহেব বরং একটু বিরক্ত হয়েছেন। এই কারণে বিরক্ত হয়েছেন যে মির্জা ফখরুল সাহেব আমাকে যে মনোনয়ন দেওয়া হবে এই ব্যাপারে রহমান সাহেবের সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনাই নাকি করেননি। এটা সালেহ সাহেব আমাকে বলেছেন পরবর্তীতে। এনিওয়ে নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমি তারেক রহমান সাহেবের সঙ্গে একাধিক কথাবার্তা বলেছি। তার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে। কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো আলোচনা হয়নি। তো আমার সঙ্গে বেগম জিয়ার যে সম্পর্কটি এটা কিভাবে হলো এটা আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে বলছি। সম্ভবত 2013 সনে আমি তখন সংসদ সদস্য। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে আওয়ামী লীগের লোকজন দেখা গেল কোনো উপলক্ষ হলেই বিএনপিকে একটা গালি দিতে হবে, জিয়াউর রহমান সাহেবকে একটা গালি দিতে হবে, বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতে হবে। এটা একটা আওয়ামী লীগের স্টাইলে পরিণত হয়েছিল। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়ররা তো বটেই, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি বেগম জিয়াকে একটি গালি দেওয়া হয়, তাকে নিয়ে যদি অশ্লীল এবং অশ্রাব্য বক্তব্য দেওয়া হয় পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, তাহলে হয়তো তাদের নম্বর বৃদ্ধি পাবে এবং দলীয় প্রধান তাদেরকে পুরস্কৃত করবেন। তো এই জন্য আপনারা দেখবেন যে ওই পার্লামেন্টে প্রচুর আজে বাজে কথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে হয়েছে। তা আমি তখন একেবারে তরুণ সংসদ সদস্য, আমার অত অভিজ্ঞতাও নেই, কোনো কিছু নেই, কিন্তু বিষয়টা আমার কাছে আসলে ভালো লাগেনি। আমি একেবারে বিএনপির সঙ্গে আমার ওইরকম রাজনৈতিক সম্পর্ক ব্যক্তি পর্যায়ে কারোর সঙ্গেই ছিল না। 2009, 10, 11, 12 সনে টকশোতে যেতাম, যারা টকশোতে আসতেন, বিশেষ করে পাপিয়া ছিলেন, নীলুফার চৌধুরী মনি, তো শামসুজ্জামান দুদু, যারা নিয়মিত আসতেন, আসাদুজ্জামান রিপন, মূলত টকশো কেন্দ্রিক যে একটা বলয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, ওখানে তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হলো এবং তার মধ্যে পাপিয়ার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়ে গেল, একেবারে বন্ধুত্ব হয়ে গেল। তো যাই হোক, তখন আমি লিখতাম, নিয়মিত লিখতাম সমস্ত পত্রিকায়, শুধু টকশোতে যেতাম না। এটা 11-12 সনের কথা বলছি। তখন বাংলাদেশের 1 নম্বর পত্রিকা এখনো আছে, বাংলাদেশ প্রতিদিন। তো বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, নয়াদিগন্তে লিখতাম। বাংলাদেশ প্রতিদিনে আমার সপ্তাহে অলমোস্ট 3টি লেখা ছাপা হতো প্রতি সপ্তাহে। একটি ধারাবাহিক লেখা লিখতাম, তারপরে সাপ্তাহিক একটা সম্পাদকীয় লিখতাম, এরপর টুকটাক আমার যে স্ট্যাটাস দিতাম সেগুলো নিয়ে লেখালেখি হতো। তো তখন বেগম জিয়াকে নিয়ে একটা কাল্পনিক লেখা আমি লিখেছিলাম, স্বপ্ন লোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকেই লেখাটি পড়েছেন বা পড়ে থাকবেন। ওই সময়টাতে এটা খুব হইচই পড়ে গিয়েছিল। তখন বেগম জিয়ার জন্ম, বেগম জিয়ার বিয়ে জিয়াউর রহমান সাহেবের সাথে, তার বংশমর্যাদা, তার পিতা, তার মাতা, তার সৌজন্যতা, তার ড্রেস কোড, এইগুলো নিয়ে একটা কাল্পনিক সাক্ষাৎকার ছাপিয়েছিলাম। মানে অ্যাজ ইট ইজ, যে আমি বেগম জিয়ার সঙ্গে নিজের হাতে আমাকে চা বানিয়ে দিচ্ছেন, তারপর আমরা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন বিষয় নিয়ে, এবং উনি সেগুলো উত্তর দিচ্ছেন। তো এই লেখার মাধ্যমে মূলত ওনার আভিজাত্য, ওনার বৈশিষ্ট্য, ওনার সৌন্দর্য, তারপরে ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার যে কন্ট্রিবিউশন, যেটিকে বলা হয় অবদান, রাজনীতিতে অবদান, এই বিষয়গুলো আমি আমার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়তে। ওটা ওই সময়টাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল। বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা হাজার হাজার প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।